শুভ সন্ধ্যা, গুড ইভিনিং, ওয়াসালাম আলাইকুম। আজকে আবার এর আগে দেখিয়েছি, তবুও দেখাতে হয় বারবার, একটাই কারণগুলো একটাই, যে একটা ক্রনিক ডিজিজ যখন নিয়ে কথাবার্তা হয় তখন সেটা এই জন্যই আলোচনা হয়ে থাকে কারণ সেটা নিয়ে সবাই আমরা চিন্তিত। একটা বাড়ির রোগীকে নিয়ে দৌড়ে দৌড়ে হাসপাতালে নিয়ে যেতে হয় অ্যাম্বুলেন্সের সাইরেন বাজিয়ে, কারণ একটাই কারণ যে সেখানে এমার্জেন্সি, মানে বাড়িতে রোগী থাকতে থাকতে এমন একটা কন্ডিশন হয়ে যায় যে আমরা হসপিটালে ভর্তি না করে আর কোনো অবকাশ থাকে না, কোনো জায়গা থাকে না। হ্যাঁ, তো সেই জন্যই আপনাদের সেই রকমই কিছু ক্রনিক ডিজিজ নিয়ে, যেটা নিয়ে আজকে আমাদের মধ্যবিত্ত পরিবার, নিম্ন মধ্যবিত্ত পরিবার, উচ্চবিত্ত, কোন পয়সা থাকলেই যে অসুখ হবে না সেটা ভুল কথা। একটা একদম না খেতে পাওয়া মানুষ যে অসুখে মারা যাচ্ছে, একটা কোটিপতি মানুষও একই অসুখেই মারা যাচ্ছে। ঠিক, তো সেই জন্যই আমাদের কিন্তু সচেতন সবাইকেই হতে হবে। এই জায়গায় ভগবান কোনো উচ্চবিত্ত, নিম্নবিত্ত, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কিছু করেনি, কোনো জাত ভেদাভেদ কিছু নেই, অসুখ সবার সমান। তাই আজকে ওই অসুখটা নিয়ে, যেটা নিয়ে বারবার আমি আপনাদের একটু করে নাড়াচাড়া দিই যে অন্তত আপনারা সাবধান হন অ্যাবাউট ক্যান্সার। যে ক্যান্সার এমন একটা অসুখ যেটা নিয়ে কোনো ভাষণ দেওয়ার, লেকচার দেওয়ার, ছোট বক্তৃতা, বড় বক্তৃতা কোনোটাই রাখার মতো আমার দুঃসাহস নেই। কাদের কাদের আছে জানি না, কারণ এটা এমনই একটা অসুখ, এর কোনো শেষ নেই, অন্ত নেই। এটা সম্বন্ধে যতই বেশি বলি না কেন ততটাই কম। সে যতই বড় অনকোলজিস্ট হোক, যাই হোক, ওই একটা জায়গায় গিয়ে থেমে যেতে হবে। উই ক্যান ডু এনিথিং, অনলি উই ক্যান ম্যানেজ। সে যত বড় লেভেলের ডাক্তার হোক, তাকে একটা কথা বলতেই হবে, অনলি উই ক্যান ম্যানেজ, উই ক্যান প্রিভেন্ট, উই ক্যান কিওর। চলুন বক্তব্যে যাই। ক্যান্সার টিভির পর্দায় ছবিটি দেখে অনেকেরই ভেতরে বুকটা দুরু দুরু করছে। যদি শেষ বয়সে ক্যান্সার হয়ে যায় তাহলে কি হবে? প্রায় তো আমরা শুনি ক্যান্সার তো সারে না, তাহলে কি হবে? আমি টাকা পয়সা লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করেও মানুষটাকে ফিরিয়ে আনতে পারবো না জীবন্ত অবস্থায়। কিছুদিনের জন্য ম্যানেজ করতে পারি, কিছুদিনের জন্য ম্যানেজ করতে পারি। কোনো ডাক্তারের দম নেই এই কথাটা বলতে পারে ক্যান্সার আসুন এখানে সেরে যাবে। সেই নিয়ে আমাদের কলকাতার বুকেও প্রচুর বড় বড় হসপিটাল আছে, টাটা মেমোরিয়াল থেকে আরো অনেক হসপিটাল, চিত্তরঞ্জন, এনআরএস, পিজি আছে, রেহাই নেই কিন্তু কোথাও। এর থেকে আরো বড় বড় হসপিটাল সারা ভারতবর্ষব্যাপীও আছে, দিল্লি এইমস থেকে শুরু করে ভেলোর অবধি, কলকাতার অ্যাপোলো থেকে চেন্নাই অ্যাপোলো অবধি আছে। তো আচ্ছা, সেখানেও তো আপনারা পেশেন্টকে নিয়ে যান, কি রেজাল্ট কি? পেশেন্ট সুস্থ? বিষয় কিন্তু একটাই, যে আমরা যত বড় জায়গাতেই নিয়ে যাই না কেন, ওই তো আধমরা অবস্থায়, না হলে পুরো মরা অবস্থায়, হাফ ডেড বডি আর নাহলে ফুল ডেড বডি। এই দুটো অবস্থাতেই তো মানুষটাকে ফিরিয়ে আনতে হয়, তাই না? তাহলে আমরা পেশেন্টটাকে নিয়ে করলাম কি এতদিন? এই যে মানুষগুলিকে নিয়ে দৌড়াদৌড়ি করলেন, মানুষটাকে নিয়ে কি করলাম? তাই ক্যান্সার ধরা পড়ার পর দিকভ্রান্ত হবেন না, মন দিয়ে শুনুন অনুষ্ঠানটা। আমি আবার বলে দিই, আমি অনেক বড় সড়ো ডক্টর নই, সামান্য ছোটখাটো ডক্টর একজন। আমাদের ফিজ ওই ৩,০০০ টাকা, ৩,৫০০ টাকা নয়,
বিলং করি এখন বর্তমানে বারাসাত শিশিরকুঞ্জ একটি আয়ুষ হসপিটাল আছে, আর বিলং করছি দ্বিতীয় দমদম মিউনিসিপ্যালিটি হসপিটাল থেকে, ক্যান্টনমেন্ট। এই দুটো জায়গা থেকে মেন বিলং করি, বাকি ডিস্ট্রিক্ট চেম্বার আছে, আমি ওগুলোর কথা বাদ দিলাম, ওগুলো তো আউটলেট, কিন্তু এই দুটো জায়গা থেকে বিলং করছি। তবে হ্যাঁ, দমদম মিউনিসিপ্যালিটি হসপিটাল একটা আলাদা স্পেশালিটি আছে ক্যান্সারের জন্য, ওটা ক্যান্সার রিসার্চ সেন্টার। পশ্চিমবাংলার বুকে কোনো মিউনিসিপ্যালিটি হসপিটাল এখনও ক্যান্সার রিসার্চ সেন্টার লাইসেন্স পায়নি। কিন্তু তারপরেও এই যে প্রতিদিনে এত পেশেন্ট আসছে, আমরা কি সবাইকে সুস্থ করে বাড়ি পাঠাতে পারছি? একদম বাস্তব কথা, এখানে কোনো লোকাবার কোনো জায়গা নেই। আপনি মিলিয়ে নেবেন আপনার লোকাল যে হসপিটাল বা আপনার জানাশোনা, বা আপনি যদি নিজেই ডক্টর হন, যদি নিজেও অনকোলজিস্টই হন, মিলিয়ে নেবেন। আমাদের সব শেষে কিন্তু একটা কথাই বলতে হয়, খুব বিগিনিং স্টেজে হলে এটাকে সামলানো যায়। কি ওর কথাটা বলতে পারবেন না কিন্তু, কারণ এই দমটা কোনো ডাক্তারের নেই, আগামী দিনেও হবে না। সবাই আমরা চেষ্টাতেই আছি, চেষ্টা করতে করতে বোধহয় মানবজাতি শেষ হয়ে যাবে। কারণ এটা এমনই একটা ভাইরাস, চাঁদে রকেট পাঠিয়ে দিতে পেরেছে নাসা থেকে, একটা ক্যান্সার পেশেন্টকে কিওর করে দেখান। কথাগুলো খুব মন দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন কেন বলছি কথাগুলো। আজকে ভারতবর্ষ চাঁদে রকেট পাঠিয়ে দিয়েছে, খুব আনন্দ করেছেন, আমরাও করেছি। ইটস এ বিগ অ্যাচিভমেন্ট ফর আস, ফর অল ইন্ডিয়ানস। একটা ক্যান্সার পেশেন্টকে এখনো কিওর করতে পারিনি, ঘোষণা করতে পারি না প্রথম থেকেই। বা তাহলে কি সব পেশেন্ট মারা গেছে? না, লক্ষ লক্ষ পেশেন্ট আবার বেঁচেও আছে ট্রিটমেন্টের ফলে, যারা কথা শোনে, ঠিকঠাক মেনে চলছে, ঠিক সময় এসেছে, ওষুধটা একদম কাজে লেগে গেছে, আছে। আমার মতো এরকম নগণ্য ছোটখাটো ডাক্তারের কাছেই কয়েকশো ক্যান্সার পেশেন্ট আছে যারা এখনো বেঁচে আছে। তাহলে কি সবাইকে বাঁচিয়ে দিয়েছি? না, আমি মহাপুরুষ নই, ডাক্তারই একজন। আমরা জানি যে সব মানুষই এসে ডক্টরের কাছে সারেন্ডার করে, বাট একটা ডক্টর তার যতটুকু কৃতিত্ব আছে, স্কিল আছে, হি ক্যান মেনটেন, হি ক্যান অ্যাপ্লাই। আদারওয়াইজ এক্সট্রা পাওয়ার, কোনো ঐশ্বরিক ক্ষমতা নেই একটা ডাক্তারের কাছে যে আপনি পায়ে হাতে ধরে রিকোয়েস্ট করলেন, হাউমা করে কেঁদে ফেললেন, ডাক্তার তার ঐশ্বরিক ক্ষমতা বার করে টিভিতে যেভাবে রামায়ণ মহাভারত দেখে বড় হয়েছি, আলিফ লায়লা দেখে বড় হয়েছি, সেভাবে ক্যান্সার পেশেন্টকে সুস্থ করে যা বেটা আচ্ছা হো গিয়া বলে বাড়ি চলে গেল। এত সোজা নয়, প্রচুর লড়াই করতে হয়। একটা ক্যান্সার পেশেন্টকে নিয়ে প্রচুর লড়াই করতে হয়, তারপরেও অনেক সময় দেখা গেছে বাঁচানো যায়নি। কোথা থেকে যাবে? এটা তো ক্যান্সার। আপনি এসে বললেন স্যার আমি অ্যালোপ্যাথিতে গিয়েছিলাম, ওখানে আর কিছু হবে না, ঘোষণা করে দিয়েছে, তাই আমি আয়ুর্বেদে এলাম। আপনি সারিয়ে দিন স্যার, পসিবল নয়। তারা যদি 3 মাস টাইম দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়, আমি সেটাকে 1 বছর করতে পারি। কিওর করে দেওয়া তো সম্ভব নয় 4 স্টেজ থেকে, তাহলে তো আমি সত্যি ভগবান হয়ে যেতাম না। তাই আজকের অনুষ্ঠানটা মন দিয়ে শুনতে থাকুন, কাজে লাগবে। যাদের ফোন করার ইচ্ছা হচ্ছে তাদেরকে বলে দিই, প্লিজ নিচে 2টি নম্বরে কল করুন। যাদের এমার্জেন্সি থাকতেই পারে, সরাসরি কথা বলার নাম্বার দিয়ে দিয়েছি, কথা বলুন, কিন্তু অনুষ্ঠানটা মন দিয়ে শুনুন। ফোন হাতে থাকলে আমি জানি মানুষের একটা এক্সট্রা চুলকানি, অ্যালার্জি হয়েছে, এটা এক্সট্রা অসুখ, একটা হাত চুলকায়, এখানে একটু করে নিই তো দেখি, এখানে একটু মিস কল দিয়ে দেখি তো হয়। তাই এইসব ছটপট না করে, মোবাইল না খুঁচিয়ে মন দিয়ে অনুষ্ঠানটা দেখুন। নাম্বার আছে, নাম্বারটা নোট করে রেখে দিন, পরে কথা বললেও চলবে। আর যদি এমার্জেন্সি থাকে নিচের নাম্বারে কথা বলে নিন, অ্যাড্রেস বলে দেবে, চলে আসবেন। বাকি অনুষ্ঠানটা শুনুন ভালো করে। সবসময় এরকম অনুষ্ঠান আপনার টিভি চ্যানেলে নেই, সারাদিন ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন, এই ধরনের অনুষ্ঠান হয় না। ক্যান্সার একটি আতঙ্ক, ক্যান্সার একটি আতঙ্কের শব্দ, যা শোনা মাত্রই মানুষ অর্ধেক মারা যায়। কথাটাকে অস্বীকার করতে পারবেন? আমার কাছে এরকম হাজার হাজার পেশেন্ট, 24টা বছর হয়ে গেল দেখতে দেখতে, কিন্তু আপনাদের সাথে প্রফেশনালি। আবার কি চাই?
জীবনের অর্ধেকটা সময় ট্রিটমেন্টে কাটিয়ে দিলাম, 24টা বছর। ইটস নট এ জোক। আবার কি চাই? তাতে যে অভিজ্ঞতা হয়েছে অনেক বইতে পাইনি। এই ক্যান্সার পেশেন্ট দেখতে দেখতে, কারণ এটা আমাদের পূর্বপুরুষদের ট্রিটমেন্ট, আমি হঠাৎ গজিয়ে ওঠা ডাক্তার নই, আমাদের বংশ পরম্পরা। তো সেই জায়গাতে ওনারাও ক্যান্সার পেশেন্ট দেখে এসেছে, আজকে সেই উত্তরসূরি হিসেবেই সেই ফর্মুলাগুলো পাওয়া। এতদিন ক্যান্সার পেশেন্ট দেখে দেখে যাদের একটা জিনিস দাঁড়িয়েছে, সব থেকে বড় আতঙ্কের একটা অসুখ। মানুষের এইডস হলে তাকে যদি ডাক্তার মুখের উপর বলে দেয় আপনার এইডস হয়েছে, যতটা না ভয় পায়, কোনো মানুষকে যদি মুখের উপর বলে দেওয়া হয় পেশেন্টকে যে আপনার ক্যান্সার হয়েছে, তার থেকে অনেক গুণ বেশি ভয় পেয়ে যায়। কারণ তার মাথায় বারবার ওই পাশের বাড়ির মালতীদ্বীপ, ও পাশের বাড়ি খগেন কাকু, তাদেরকে নিজের চোখে দেখেছে ক্যান্সার হয়েছিল, অপারেশন করার পর ওই চেহারাটা পুরো বিকৃত হয়ে গেছিল, সেইখান থেকে মানুষটাকে ফিরিয়ে আনা যায়নি, কয়েক লক্ষ টাকা খরচা করার পরেও। সেই আতঙ্কটা তো মাথায় ঘুরে বেড়াচ্ছে, সেই ক্যান্সার হলো আমার। প্রথম শব্দ শুনুন, ভয় পাবেন না। ডর কে আগে জিত হ্যায়। ভয় পাবেন না। जो डर गया वो मर गया। আপনি ভয় পেয়ে গেলে আপনি মারা গেলেন, আপনাকে ভগবান স্বয়ং এসে দাঁড়ালো আর বাঁচাতে পারবে না, কারণ আপনি নিজেই তো মরে যেতে চাইছেন। ক্যান্সার হয়েছে বলেই যে মারা যায় সবসময়, এই শব্দটা মাথা থেকে বের করে দিন। আমি আবার বলছি, আমার মতো একটা ছোটখাটো নগণ্য ডাক্তারের কাছেও কয়েকশো ক্যান্সার পেশেন্ট এখনো ভালো আছে। কিওর বলছি না, আমি একবার এই শব্দটা মুখে আনতে পারি না। আবার হয়তো 5 বছর পর দেখা দিতে পারে, আবার আমি বেঁচে থাকলে ট্রিটমেন্ট হবে, না বেঁচে থাকলে শেষ, তারও শেষ। কিন্তু এখন ভালো, সে কমপ্লিট, একদম স্বাভাবিক জীবনযাপন। আপনারা চাইলেই এখানে ইন্টারভিউগুলো মাঝের মধ্যে দেখতে পারেন। আমাদের ইন্টারভিউর একটা অনুষ্ঠান হয়, কালকে থেকে সন্ধ্যা 6টাতে দেখতে পাবেন, আধা ঘন্টার অনুষ্ঠান। আমাদের এখানে কিছু ক্যান্সার পেশেন্টের ইন্টারভিউ। কেন করিয়েছি? আমার অনেক নামডাক হবে ক্যান্সার পেশেন্ট ভালো আছে বলে? না, বিশ্বাস করুন, ওসবের জন্য আর লাগে না। 24টা বছর কেটে গেছে, জীবনের অর্ধেকটা পার হয়ে গেলাম, আবার কি? আর নামডাকের দরকার নেই আমার। এই জন্যই ওই ইন্টারভিউগুলো দেখানো, যে আরো আদার্স ক্যান্সার পেশেন্টরা যদি এই ইন্টারভিউ শোনে অন্তত মনে জোর পাবে যে ডাক্তাররা, বড় বড় হসপিটালের ডাক্তাররা যে বলে দিয়েছিল আপনি বাঁচবেন না, মারা যাবেন, তাহলে এই পেশেন্টটা বেঁচে আছে কি করে? ইনিও তো 4 স্টেজ পেশেন্ট ছিলেন। তবে হ্যাঁ, শেষটা কপাল। তো যাই হোক, ক্যান্সারের আতঙ্ক, এই ভয়টা মন থেকে বের করে দিন একদম চিরতরে। এই ভয়টা যদি মন থেকে বের করতে না পারেন, আপনার জীবনের আর কিছু হলো না, আপনি শেষ হয়ে যাবেন ধীরে ধীরে। এমনকি ক্যান্সার পেশেন্টের বাড়ির লোকেদেরও বলছি, বারবার তার কাছে গিয়ে কান্নাকাটি, মানুষটার কি হইল গো, আর বোধহয় বাঁচবে না, আত্মীয় স্বজন এসে কান্নাকাটি, এইসব লোকগুলোকে ঢুকতে দেবেন না। They're everybody negative person. Please don't enter. তারা বাড়িতে আসা মানে আপনার মানুষটা আস্তে আস্তে আরো দিন শেষ হয়ে যাচ্ছে। ওই দেখে কান্নাকাটি, আমার দাদার কি হইল গো, আর বোধহয় বাঁচবে না। কে বলতে বলেছে আপনাকে? কেন? আপনি ডাক্তার, আর বাঁচবে না কে বলেছে আপনাকে? ওই মানুষটাই যদি আবার সুস্থ হয়ে ঘুরে দাঁড়ায়, আপনি কি যমরাজ? কে আপনি? চিত্রগুপ্ত? তাহলে ওই দাদার ক্যান্সার হয়েছে, বাবার ক্যান্সার হয়েছে, আমার বাবা কি হলো, মার ক্যান্সার হয়েছে, কান্নাকাটিটা কিসের? আপনাদের এই নেগেটিভ এনার্জিগুলো দেখে দেখে ওই মানুষটাও তো ভয় পেয়ে যাচ্ছে আরো। তাহলে বোধহয় সত্যিই বাঁচবো না, সবাই কান্নাকাটি করছে। মা, বেঁচে থাকাকালীনই মরা কান্না, তাহলে মারা যাওয়ার পর কি হবে? এই সমস্ত নেগেটিভ মানুষগুলোকে দেখা এবং তাদের কথাবার্তা শোনা মানেও মানুষটার মনোবল ভেঙে যায়। করতে দেবেন না এগুলো। দ্বিতীয়, সব থেকে বড় কথা হলো কি জানেন? সাধারণ মানুষরা জানেই না তার ক্যান্সার হয়ে গেছে। সেটা জিভে হোক, লিভারে হোক, লাংসে হোক, থ্রোট হোক, জেনিটাল ক্যান্সার, ইউটেরাস ক্যান্সার, সিগময়েড কোলন ক্যান্সার, কোনোটাই। এখন অবধি মানুষ বুঝতেই পারেনি তার ক্যান্সার হয়ে গেছে। এইটা সব থেকে বড় ভুল আমাদের, অ্যান্ড ডিসক্রেডিট। আমরা জ্বর হলে বুঝতে পারি, চোখটা জ্বালা জ্বালা করে, গরম নিঃশ্বাস পড়ছে, টেম্পারেচার বেড়ে যাচ্ছে, মানে উই আর কনসার্ন উইদাউট ডক্টর।
কোনো ডাক্তার ছাড়াই আমরা বলতে পারি একটা প্যারাসিটামল এনে দে রে বাবা, তাড়াতাড়ি খেয়ে নি, বলি তো আমরা। তাহলে একটা জ্বর হলে একটা মানুষ যখন বুঝতে পারছে, তার মানে তার সিমটমটা সে জানে। তার হাঁটুতে ব্যথা হচ্ছে, দাঁড়াতে পারছে না, পা বেঁকে যাচ্ছে, বসে পড়তে হচ্ছে, পাচ্ছে না, পা ভাঁজ করতে পারে না, সে মানুষটা জেনে গেছে আমার হাঁটুতে অস্টিওআর্থারাইটিস হয়েছে। কোমরে অসহ্য ব্যথা, সে ভাবছে কিন্তু আমার স্পন্ডালাইটিস হয়ে গেল বোধহয়, রাইট? বারবার পটি করতে যাচ্ছে, একদম জলের মতো পটি হচ্ছে, সে জানে আমার ডায়রিয়া হয়ে গেছে। কেন? হি নো দ্য সিমটম অফ দ্য ডিজিজ, বিকজ সে জানে এই অসুখটা সিমটম, তাই সে বুঝতে পারছে, ভয় পাচ্ছে না। ডায়রিয়া হয়েছে বলছে ওআরএস নিয়ে এসো, মেট্রোজেল নিয়ে এসো, ইত্যাদি ইত্যাদি, O2 আর যা যা জানা আছে। মানুষ নিজেই নিজের ট্রিটমেন্ট করে ফেলতে পারে। এই একটা অসুখ আছে, মানুষ বুঝতে পারে না তার ক্যান্সার হয়েছে। এইখানেই সব থেকে বড় আমাদের একটা ডিসক্রেডিট। আজকে টিভিতে এত নেতা মন্ত্রী, খুন রাজধানী সব কিছু নিয়ে অনুষ্ঠান হচ্ছে, বড় ভালো ভালো সিরিয়াল হচ্ছে, সিনেমা দেখানো হচ্ছে, গেম হচ্ছে, এত পোগো চ্যানেল, রিয়েলিটি শো সব। পশ্চিমবাংলায় এত বড় বড় অনকোলজিস্ট, তাদের লেকচার শুনলে মনে হবে ভগবান কথা বলছে। কই তাদের লেকচারগুলো কেন শোনানো হয় না? কেন মাত্র 24 ঘন্টা চ্যানেল চলছে, এত বড় বড় চ্যানেল, আধা ঘন্টা কেন রাখা হয় না যে ক্যান্সার সম্বন্ধে সিমটম নিয়ে আলোচনা হবে, কোন কোন ক্যান্সারে কিরম কিরম সিমটম আসতে পারে? এতে মানুষ এত আরো অ্যাওয়ার হতো কি না? নেই নাকি? 4টি নেতা মন্ত্রী এনে, একটা বামফ্রন্ট, একটা সিপিএম এর নেতা, একটা বিজেপির নেতা, একটা টিএমসির নেতা, আরো সব হাবি জাবি বসিয়ে দিয়ে একটা মাছের বাজার বসিয়ে দেওয়া হলো। আমরা বসে হা করে দেখছি। কেন? কি লাভ আপনার? এই ধরনের অনুষ্ঠানগুলো দেখে আপনার লাভ কি আছে? এখানে এই হয়ে গেল, ওই চুরি হয়ে গেল, এগুলো সব ঠিক আছে, নিউজ চ্যানেল মানেই তো এটা হয়। কিন্তু নিউজ চ্যানেল মানে আরো তো কিছু জানানোর দরকার আছে। আমার বক্তব্য এটাই, কেন ক্যান্সার সম্বন্ধে ওয়াকিবহাল করা হচ্ছে না? সপ্তাহে একটা দিন অনুষ্ঠান রাখা হোক। দরকার। মানুষ যদি নিজে বুঝতেই না পারে সে একটা অসুখে আক্রান্ত হতে চলেছে। আর সব থেকে বড় মজার কথা হচ্ছে এখানে যে ভগবান কিন্তু সুযোগ দেয়। প্রতিটা ক্যান্সার পেশেন্টকে তাকে সিগন্যাল দিয়েছে, প্রতিটা ক্যান্সার পেশেন্টকেই একবার করে উপরওয়ালা সিগন্যাল দেয়, তোর ক্যান্সার হয়ে যেতে পারে বাবা, সাবধান হও, সাবধান হও। মানুষ হয়নি, এটা মানুষের ক্যারেক্টার। ও থাক, ক্যান্সার আবার কি, এই তো পেটে একটু জ্বালা করছে, পটির সাথে একটু রক্তই এসেছে, ও অর্শও তো হতে পারে। মানে এখন হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্করী। সব মানুষই এখন ডাক্তার, কিন্তু সব জেনে গেছে তারা, ডাক্তারের প্রয়োজনই নেই। এটা আবার ক্যান্সার নাকি? দূর, আপনি বলুন আপনার ক্যান্সার হওয়ার চান্সেস আছে, কিন্তু আজে বাজে ডাক্তার, ওই সব জড়িপুটি গাছপালা পাতা দেয়, উনি আবার বড় বড় লেকচার দিচ্ছে ক্যান্সার হবে। নাও টাটা মেমোরিয়ালে ভর্তি থাকো। তখন শেষ সময় বলছে না ওইখানে একবার গেলি হতো না গো, আমাকে বলেছিল যে ডাক্তার যে ক্যান্সার হতে পারে। সিমটমটা বোঝার দরকার আছে। একটা লিভার ক্যান্সার যার হচ্ছে তার কি সিমটম দেয়নি? দিয়েছে, আপনি পাত্তা দেননি। একটা লাং ক্যান্সার যার হচ্ছে তাই কি সিমটম দেয়নি? আপনি পাত্তা দেননি। এটা আপনার বদভ্যাস। খালি ডাক্তারের ঘাড়ে উঠে পড়লে হবে গিয়ে বাবা, ডাক্তার বাবু আপনি ভগবান, যা পয়সা খরচা হয় দেখুন, আমার পেশেন্টারে ভালো করে দেন, হবে না। আপনি যখন নিয়ে এসছেন সব পয়সা করি বস্তায় করে ভরে নিয়ে, তখন 4 স্টেজ হয়ে গেছে, কিছু করার নেই তখন। বুঝতে পারছি তো। সুতরাং আপনারা যদি নিজেরা কনসার্ন না হন, আপনাদের কিছু করার নেই। বুঝতে পারছি। এই জায়গাগুলো মেন হচ্ছে সিমটম। তাহলে কোনো রোগী এত বড় রোগ হতো না, ভুগতো না। আপনারা কেন বোঝার চেষ্টা করেন? এবার প্রশ্ন আপনাদের, বলতেই পারেন স্যার এগুলো বুঝবো কোথা থেকে? আমাদের ছোট চ্যানেল দেখুন। এই মায়া টিভি পশ্চিমবাংলায় একটাই টিভি চ্যানেল যেটা মেডিকেল চ্যানেল, শুধুমাত্র অসুখ বিসুখ রোগ তারা এসব নিয়ে হয়, মাঝের মধ্যে একটু আধটু এন্টারটেন। কিন্তু 24 ঘন্টায় 20 ঘন্টা অন্তত রোগ নাড়া অসুখ বিসুখ নিয়েই আলোচনা থাকে। তাতেও যদি আপনার টনক না নড়ে, আর কি করতে পারি আপনারা? আমাদের ক্ষমতা নেই স্যাটেলাইট চ্যানেল চালাবার মতো, নেই।
তবুও তো আপনাদের একটা উপায় বের করে দিয়েছি। যারা সিটি কেবিলে দেখতেন তারা দেখতে পেতেন না, বারবার আমাদের ফোন করে জানিয়েছিলেন, SMS করেছেন। সিটি কেবিলে এখন দেখতে পাবেন 273-এ। সমস্যা কোথায় দেখুন আজকে থেকে। আমরা চেষ্টা করছি তো যে মানুষগুলো ভালো থাকুক। হসপিটালে ভর্তি হবার জায়গা নেই, বড় হসপিটাল, সেখানে ডাক্তার নেই। এমন অসুখ হয়েছে, রোগী ভর্তি হয়ে গেছে, 6 ঘন্টা পড়েই আছে বেডে, ডাক্তার দেখতে আসেনি। এগুলো কি ঘটে না? ঘটছে তো এগুলোই। তাহলে যেখানে 13 কোটি লোক পশ্চিমবাংলায়, এই 13 কোটি লোকই অসুস্থ, তো কোথায় ভর্তি করব? জায়গা হবে? কলকাতার গড়ের মাঠে মিটিং এর জায়গাটাতেও যদি আমরা নিয়ে নিই, সেখানে হবে? হবে? একটা ডিস্ট্রিক্টের লোকই যদি এসে ভর্তি হয় কোনোদিন, সারা পশ্চিমবাংলায় যত হসপিটাল আছে জায়গা দেওয়া যাবে না, শুধু একটা ডিস্ট্রিক্টের হলে। তাহলে বুঝতে পারছেন আমাদের নিজেদের কত সাবধান থাকতে হবে। যে হসপিটালে গেলেই যে আপনি জায়গা পেয়ে যাবেন এরকম কোনো মানে নেই। তাও প্রতিটি জেলায় কিন্তু একটা করে সদর হসপিটাল। কত সিট হবে? 1000, 2000, 3000, তার বেশি নয়। তাহলে সেই ডিস্ট্রিক্টে 3000 লোক, মাত্র 3000 লোক অসুস্থ হয়ে গেলে ওই হসপিটাল অত ডাক্তার আছে, মেনটেন করতে পারবে? তাহলে উচিত কি আমাদের নিজেদের সাবধানে থাকা, ভালো থাকা, মাঝের মধ্যে এই যে এত আপনাদের পাড়ায় ডক্টর আছে তাদের কাছে গিয়ে চেক আপ করিয়ে আসা উচিত তো। তাহলে আর হসপিটালে ভর্তি হতে হয় না। করি না আমরা, এটা আমাদের বদ অভ্যাস। তাহলে একটা মানুষের ক্যান্সার হয়েছে, তাকে বারবার নক করেছে ওপরওয়ালা, কারণ সেই তো বড় ডাক্তার, উনি তো বুঝে বুঝে রোগগুলো পাঠায়। আমরা তো আর কাউকে খুঁজে পাইনি। অসুখটা কে পাঠায় ভাই? গতকালকেই বলে গেছি, প্রকৃতি থেকেই তৈরি এই মানুষ। সেই প্রকৃতির বিরুদ্ধে যখন যাবে এই মানব দেহটা, তখনই সে অসুখে পরিণত হয়, অসুস্থ মানুষ হয়। সিম্পল এই কথাটা বুঝতে পারেন না? গরিবের কথা ভাসি হলেও তো সত্যি হয় জানতাম। আমি তো আর কোনো মঠের মহারাজ নই, আর অনেক বড় হসপিটালের ডক্টরও নই, ছোটখাটো একজন ডাক্তার। তাই আমি বলছি, আপনাদের বিশ্বাস হচ্ছে না? হাড়ে হাড়ে টের পাবেন, একটা সময় আসবে যে একটা মানুষ যখন, সেও এই মানব দেহটা কি প্রকৃতি থেকে তৈরি, এটা তো মানেন। তাহলে যখনই আমরা প্রকৃতির বিরুদ্ধে যাব, আমাদের পক্ষে আর সুস্থ থাকা সম্ভব নয়, বিপদ হয়ে যাবে তখন। আর তাই ক্যান্সার একটা প্রাকৃতিক রোগ। সেই মানুষটা যখন প্রকৃতির বিরুদ্ধে গেছে, তাই তার ক্যান্সার হয়েছে। এটাই আসল কথা। এরপর তো সায়েন্টিফিক অ্যানালাইসিস আছেই আরো। আমি কোনো সায়েন্টিফিক অ্যান্সার দিচ্ছি, সাধারণভাবে বুঝলাম। তাই প্রকৃতির বিরুদ্ধে যাবার চেষ্টা করবেন না। এবার ভাবছেন সেটা আবার কি? সেটা নিয়ে আলাদা একদিন অনুষ্ঠানে বোঝাবো যে একটা মানুষ প্রকৃতির বিরুদ্ধে কিভাবে যায়। নেক্সট চলুন, এখন অনেকটা বাকি। মাউথ ক্যান্সার হয়েছিল একটি পেশেন্টের, তাকে ধরে ভর্তি করা হয়, অপারেশনও করে ফেলা হয়। তারপর সে আবার চলেও যায় মানুষটা। তাহলে ক্যান্সার সবসময় যে অপারেশন করে ফেললেই আপনি সুস্থ হয়ে গেলেন, এই আইডিয়াটা মাথা থেকে বের করে দিন। আমি লিখিত দিতে পারি আপনাকে যা ভুগছিলেন তার থেকে ডবল ভুগবেন, ডবল ভোগান্তি আছে আবার। এবার বলবেন কেন ওই পাড়ার মালতী দি তো ভালো আছে, ওটা এক্সেপশন, অ্যান্ড এক্সেপশন ইজ নট এক্সাম্পল। ব্যতিক্রম কোনোদিন উদাহরণ হয় না। হাজারে একটা হয়তো একটু ভালো আছে, সুস্থ হয়ে যায়নি, এখনো জীবনটা বাকি আছে, শেষ দেখতে হবে তো, তাই না? তাহলে এই মানুষটাকে যে দেখছেন, এনার অপারেশন করেও বাঁচাতে পারেনি। এরকমই একটি মাকে আমি দেখাই, অপারেশনের পরে কি রেহাই পেলেন? না, মারা গেছে।
টাং ক্যান্সার। প্রথমে আলসার হয়েছিল, কোথা থেকে তৈরি? এই যে আপনারা মাঝের মধ্যে আমাকে এসে বলেন না, ডাক্তারবাবু একটা ওষুধ লিখে দেন তো, জিভে প্রচুর ঝাল লাগতেছে, লঙ্কা একদম খাইতেই পারছি না, প্রচুর ঝাল লাগছে, বলেন তো, জিভের উপরে ছোট ছোট ফুসকুড়ি মতো হয়েছে, বলেন তো। এইখান থেকেই শুরুবাত। আপনি যদি ওটাকে না সারান, ওখান থেকে একদিন জিভে আলসার হবে, আলসার থেকেই ক্যান্সার হবে। বিকজ আলসার ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ ক্যান্সার। আমি বহুবার বলে এসেছি, এই আলসারকেই যদি আটকাতে না পারেন, ওটা ক্যান্সার হবে গ্যারান্টি। এটা তো মানেন। আরে আমার কথা না মানুন, বড় বড় অনকোলজিস্টদের কথাগুলো তো মানেন। তাহলে জিভে যখন ছোট ছোট ফুসকুড়ি মতো হয়েছিল, ঝাল লাগছিল, আপনি তখন থেকে কেন সারাননি? না, এ আবার কি এমনি হয়েছে এমনি সেরে যাবে? রোগ অসুখ শরীরে আসে এমনি সেরে যাবার জন্য না, তাড়াতে হয়। বাড়িতে চোর ঢুকলে নিজেই সে চলে যাবে না, যতক্ষণ না সে চুরি করছে। তাকে তাড়াতে হবে। যদি চুরি না করে তাকে খালি হাতে পাঠাতে হয়, তাহলে তাড়াতে হবে। অসুখটাও তো ঠিক তেমনি। আপনার শরীরে যখন প্রবেশ করেছে অসুখ, তাকে তাড়াতে হবে। ক্লিয়ার? নেক্সট, sign and symptom. This is the main topic for today. এটাই আমরা বুঝতে পারি না। আজকে আমি কিছু সিমটম আপনাদের শোনাবো। সবটা বলা সম্ভব নয়, কারণ প্রায় 100 ওভার 110 রকমের ক্যান্সার আছে, আরো বেশি আছে, 100 ওভার ক্যান্সার আছে। সবার সিমটম তো একদিনে বসে বলা যায় না বাবা। আমি কয়েকটা সিমটম দেবো, আপনার দেখবেন অনেক কাজে লেগে যাচ্ছে। চলুন শুনতে থাকুন, দেখতে থাকুন। ক্যান্সার হয়ে গেছে আমার, প্রথম ভয়। এই ভয়টাকে কাটাবেন, আতঙ্কে থাকবেন না, তাহলে আমি আর বাঁচবো না। এই কথাটা মাথায় আনবেন না, এই কথাটা মাথা থেকে বাদ দিন। ইস, মায়ের ক্যান্সার ধরা পড়লো, মাকে আর বাঁচাতে পারবো না। এত ভেঙে পড়ারই বা কি আছে? আপনার মা ভেঙে পড়ছে না যখন আপনারা ভেঙে পড়ছেন কেন? ঠিক ঠিক ট্রিটমেন্ট করুন, মা ঠিক থাকবে। এটা কেন মাথার মধ্যে রাখছেন না? মার ক্যান্সার হয়েছিল, অপারেশনে অ্যারেঞ্জ করতে বলেছিল ডক্টর। অপারেশন করতে হবে, অপারেশন করাও হয়ে গেল। করানোর পর মায়ের এই চেহারা, মুখটা বেঁকে গেছে, মাংস এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় লাগিয়েছে। আবার মাকে চেক আপে সিটি স্ক্যানে নিয়ে আসা হলো, পেট সিটি স্ক্যান হবে এবার। তারপর বাড়িতে গিয়ে মার এই চেহারা হয়ে গেল, শুকনো কাঠের মতো, ওই ভালো চেহারা একটা মহিলা। আপনার মনে হয় এই চেহারা দেখার পর মানুষটা আর বেঁচে থাকবে? তাহলে অপারেশনটা কিসের জন্য করালাম? মাকে মেরে ফেলার জন্য করলাম। কি সত্যি কথা? অপারেশনটা কেন করলাম? আপনি করলেন কি, মা একদম নর্মাল হয়ে যায় বলে, বাট ডক্টররা কিন্তু জানে নর্মাল হবে না। মৃত্যুর দরজায় ঠেলে দিলাম, কয়েক লক্ষ টাকা খরচা করে মাকে মৃত্যুর দরজায় ঠেলে দিলাম। আমি বারবার বলেছি একটা কথা, যে ক্যান্সার হয়ে গেছে, আপনি বড় হসপিটালে নিয়ে যেতে হবে না, পাড়ার কোনো হাতুড়ে মার্কা ডাক্তারকে দেখান, সিমটোমেটিক ট্রিটমেন্ট করবে। তাতেও দেখবেন 2-3 বছর বেঁচে আছে, 5 বছর বেঁচে আছে। বেশি ঘাঁটাঘাঁটি করে ফেললেই কিন্তু ছুটি। এটা আর বুঝতে কতদিন টাইম লাগবে আপনাদের? কতদিন লাগতে পারে? বাঙালি সব বোঝে, সব বোঝে ব্যাপার একটা, আর এই ব্যাপারগুলো বোঝেন না। কেন? কবে বুঝবেন? আজকে তার মানে মা নেই আর। এত লক্ষ টাকা ধার দেনা করে, আত্মীয় স্বজনদের কাছে ধার দেনা, পাড়ায় ধার দেনা, ব্যাংকে লোন নিয়ে, তাই তো হয় মধ্যবিত্ত পরিবারগুলোয়। মাকে ফিরিয়ে আনবো, যদি মা ফিরে আসতো সব দেনা শোধ করে দিতে পারতাম। মাটাই চলে গেল, আপনি তো ভেঙে গেলেন পুরো। এরপর কি হবে চলুন দেখি পরের গল্প। কিছু কিছু আত্মীয় স্বজন টাকা না পেয়ে বলতে থাকে, মাও গেল, নিজেও মরল, সবাইকে মেরেও গেল। এই কথাটা শুনতে হয় কিন্তু।
এমনকি নিজের ছেলেমেয়েরা অবশেষে বলতে থাকে, সত্যি তো, মাও গেল, আমাদেরও মেরে গেল। এর থেকে তো মার সাথে আমাদেরও নিয়ে চলে যেতে পারত। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবার ঠিক এমন কথাগুলোই আওড়াতে থাকে। অবশেষে গাছতলায়। চলুন এবার আসি সিমটমে। মন দিয়ে শুনতে থাকুন, অনেকটা বুঝতে পারবেন। প্রচন্ড নিঃশ্বাসের কষ্ট হচ্ছে, অক্সিজেন সিলিন্ডার দিয়েও রাখতে পারা যাচ্ছে না। লাংসের মধ্যে দেখা যাচ্ছে যে কালো একটা প্যাচেস মতো, ছাওয়ার মতো অংশ দেখা যাচ্ছে। সিটি স্ক্যানে আপনার ক্যান্সার হতে পারে। আমি বলছি না ওটা ক্যান্সার, কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা 99.9%। যদি দেখেন সিটি স্ক্যানে লাংসের রাইট সাইড আর লেফট সাইডে কোনো ফাইব্রোসিস দেখতে পাচ্ছেন, ফাইব্রোসিস বলা হয় আমাদের ভাষায়, আর আপনাদের ভাষায় কালো একটা ছাওয়া, প্যাচেস, গোলাকার মতো একটা চন্দ্রগ্রহণের মতো অংশকে দেখা যাচ্ছে, অন্ধকার, এটা ক্যান্সার হওয়ার চান্সেসই বেশি। তাহলে ক্যান্সার ডাক্তার দেখানো দরকার। তখন আজে বাজে ডাক্তার দেখাবেন না, কিন্তু তখন আর শ্বাসকষ্টের ডাক্তার দেখালে হবে না, রেসপিরেটরি সিস্টেম, অ্যাজমার, সিওপিডি না, অনকোলজি, ডাইরেক্ট অনকোলজি। তাহলে একটা সিমটম বোঝা গেল যে যাদের এই মারাত্মক ধরনের শ্বাসকষ্ট হচ্ছে কয়েক বছর ধরে, এবং সিটি স্ক্যান করাবার পর যখন বুকের মধ্যে প্যাচেস দেখা যাচ্ছে, শান্তভাবে বসে থাকবেন না, ভালো কোনো ডাক্তার দেখান, ভালো কোনো ডাক্তার দেখান, আপনি ভালো থাকবেন। বেশি তাড়াহুড়ো করে অনেক টাকা ঢেলে অনেক বড় জায়গায় এইসব করতে গিয়ে আবার নিজের মৃত্যু তাড়াতাড়ি ডেকে আনবেন না। আপনি কিচ্ছু না করলেও অনেক দিন বাঁচবেন। দাঁতের মাড়িতে সিস্ট বা টিউমার, এরকম অনেকেই আমাকে ফোন করছেন। বেশ কিছু মানুষ আমাকে ফোন করেছে এই অনুষ্ঠান আগের বারেও দেখার পর। তাহলে এটা ক্যান্সারের লক্ষণ। বাড়িতে বসে থাকবেন না, ট্রিটমেন্ট করান। অপারেশন বলছি না আমি, কিন্তু আমি দুমদাম করে অপারেশন করতে বলছি না, আমি অপারেশনের ডেড এগেনস্ট। তাতে আমার পেশেন্ট মরে যাক, অপারেশন করাবো না আমি, আমার বাড়ির জন্য কোনো মানুষের না তো। কারণ অপারেশনের পর কি হয় আমি প্রথমেই দেখালাম। ওই জন্য বাই চান্স থাকে, চান্স নয়, যে চান্স আছে ভালো থাকার, বাই চান্স ভালো থাকতে পারে, নাহলে মারাই যাবে ক্যান্সার। আফটার দ্য অপারেশন, আমি সেটা বলছি, আফটার দ্য অপারেশন। কারণ এই অপারেশনে, ক্যান্সার রোগীর অপারেশনে 0.1%ও কোনো অ্যাসিওরেন্স দেওয়া হয় না। ডাক্তার নিজেই জানে না কি হতে পারে। সো I would like to say, don't go operation. অপারেশন নয়। আপনার দাঁতের মাড়িতে যদি এরকম প্রবলেম দেখে থাকেন, নর্মাল ট্রিটমেন্ট করান। দেখতে পাচ্ছেন, এটা বাইরের দিকেও হতে পারে, এটা ভেতর দিকে। দাঁতের মাড়িতে ওপরে, নিচে, সাইডে কোথাও যদি এরকম ছোট্ট গুটলি মতো একটা অংশ দেখে থাকেন, আর জিভ দিয়ে চাপলে একটু ব্যথা ব্যথা করছে, ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন ভালো কোনো অনকোলজিস্ট, দাঁতের ডাক্তার নয়। গেলেই আবার একটার সাথে একটা ফ্রি, মনে আছে? একটা দাঁত তুললে আর একটা ফ্রি, মুশকিলে পড়ে যাবেন। এটা যাদের যে ডিপার্টমেন্ট, যদি কোনো ভুলবশত কোনো ডেন্টিস্ট সেখানে আবার দাঁত তুলে দেয়, মুশকিলে পড়ে যাবেন। যাদের যেটা কেস, এটা ডেন্টিস্টের কেস নয়, অনকোলজির কেস, অনকোলজিস্টের কাছে যান। আমরা এটাই তো ভুল করি, বুঝতেই পারি না কোন ডাক্তারের কাছে যাব। বাঙালি যদি এটাই বুঝতে পারতো, এত পশ্চিমবাংলায় এত রোগী তৈরি হতো না। তার হয়েছে এক অসুখ, গেছে আর এক ডাক্তারের কাছে। আমি প্রচুর দেখেছি এখানে, বাচ্চা মেয়ে, তার মেয়ে, মা বাবা দুজনে মিলে ডাক্তারের কাছে নিয়ে গেছে। তার গাইনো প্রবলেম হয়েছে, তাকে নিয়ে গেছে হার্টের ডাক্তারের কাছে। বলে উনি তো আমাদের পাড়ায় বসে, খুব বড় ডাক্তার, প্রচুর রুগী হয়, তাই নিয়ে গেলাম। আরে বাবা, মুদিখানার দোকানে গিয়ে রসগোল্লা খুঁজছেন, আর উনি হার্টের কার্ডিওলজিস্ট। আপনি গাইনোলজিস্টের কাছে যাবেন, আপনার মেয়ের ওভারিতে সিস্ট হয়েছে, উনি হার্টের ডাক্তার কি করবেন? সেও আর কাস্টমার ছাড়ে না। রুগী খাচ্ছিল মানুষটা, তার যদি হঠাৎ টেস্ট করে দেখা যায় যে কোনো পটির সাথে রক্ত আসেনি, আচ্ছা যদি মহিলা হয়, পিরিয়ড প্রবলেমসও নেই, তার মুখ দিয়েও রক্ত আসেনি, কাশির সাথে নাক দিয়েও ব্লিডিং হয়নি, কোনো রক্তপাত হয়নি, তাতেও যদি হিমোগ্লোবিন কমে যায়, কি কি রোগ হতে পারে? 1 অ্যানিমিয়া, 2 আইটিপি, 3 থ্যালাসেমিয়া, 4 ব্লাড ক্যান্সার, 5 নর্মাল অর্গানিক ক্যান্সার, অর্গান যেগুলো হয়,
ব্লাডে না, অর্গানিক ক্যান্সার। তাহলে ক্যান্সারের জন্য একটা ভয় থেকেই যাচ্ছে যে রক্ত কমে যাওয়ার লক্ষণ, কিন্তু তার শরীরে যদি ক্যান্সারের দানা বেঁধে থাকে বড় করে, কোথাও বুঝতে পারেনি, তার হিমোগ্লোবিন কিন্তু ডাউন হতে থাকবে। অ্যানিমিয়া তো আলাদা কজ, অ্যানিমিয়াতেও তো রক্ত কমে, আমি তো সেটাও বাদ দিচ্ছি না। আমি রক্ত কমে যাওয়ার অসুখগুলো তো বলে দিলাম। পাইলস ফিস্চুলা থাকলেও রক্ত কমে যায় অনেক সময়, পটির সাথে কালো পায়খানা হয়, কালো পায়খানা মানে রক্ত মিক্স হয়ে বেরোচ্ছে, ঠিক, তাতেও কিন্তু হিমোগ্লোবিন কমে যেতে পারে। অথবা যারা না জেনে শুনে ভ্যাকসিন নিয়ে ফেলেছেন, এই যাদের রিমোটয়েড আর্থ্রাইটিস ছিল, লাস্ট এই বুস্টার ভ্যাকসিনটা নিয়েছে, তাদের প্রচুর হিমোগ্লোবিন ডিক্রিজ করেছে। যারা ভ্যাকসিন দিয়েছিল তারা জানে এই ঘটনাটা ঘটতে পারে, আমরাও জানতাম না তখন, পরে জানতে পেরেছি। তাহলে হিমোগ্লোবিন কমার অনেকগুলো জায়গা আছে, কিন্তু ক্যান্সারও যে হলে রক্ত কমে যায় এটাও তো বাদ দেওয়া যায় না। তাহলে রক্ত কমে গেলে অবশ্যই আগে আপনার জেনারেল ফিজিশিয়ানের কাছে যান, আপনার ক্যান্সার হয়েছে কিনা ব্লাডের মাধ্যমে আগে চেক করুন, তারপর তো অন্যান্য টেস্ট। চলুন, অ্যানিমিয়া, রক্ত কমে যেতে পারে। অহেতুক রক্তপাত, নাক, মুখ, কান, প্রস্রাবের সাথে, পায়খানার সাথে, মাসিক হলে হতেই পারে এগুলো তো, তাই না? তাহলে এরকম এই কারণগুলো ছাড়াও যখন দেখবেন যে কমছে, খাবার খেতে গেলে গলায় ব্যথা পাওয়া, একটা ইউএসজি করিয়ে নিন না, অসুবিধে কোথায়? 750 টাকা তো লাগে মাত্র, তাহলে ভয় পাচ্ছেন কেন? তাহলে গলায় ব্যথা হলে বাড়িতে বসে না থেকে ওই নুন জলে গার্গেল না করে একবার গলার একটা ইউএসজি করে দেখে নিন, আল্ট্রাসোনোগ্রাফি, থোরাক্সে যেতে হবে না, তাতেই বোঝা যাবে ভেতরে কোনো অসুখ দানা বাঁধছে কিনা। অথবা আমাদের খাদ্যনালীতে কোনো সমস্যা হচ্ছে কিনা। বমি বমি ভাব আছে কিনা, এই দেখুন, খাদ্যনালীর ভিতরে এইরকম টিউমার যদি হয়ে যায় ক্যান্সারের, তাহলে কিন্তু আপনি খেতে পারবেন না, সব খাবার ব্যাক করবে, মানে বমি বমি ভাব থাকবে। ইনডাইজেশন হলেও কিন্তু এই প্রবলেম হয়। কিন্তু ইনডাইজেশন হবে কেন? আপনি একটা পেটের আল্ট্রাসোনোগ্রাফি কেন করাচ্ছেন না? একটা লোকের দীর্ঘদিন বদহজম হতে হতে, অ্যাসিডিটি হতে হতে সে কি করবে? অ্যান্টাসিড খাবে। এই অ্যান্টাসিড খেতে খেতেই একটা মানুষের আলসার হয়ে যায়। একটা মানুষ জানে কত, দেখবেন এরকম প্রমাণ যে অ্যান্টাসিড খেতে খেতে আলসার হয়ে গেছে। আবার বলে দিই, আলসার ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ ক্যান্সার। আলসারই ক্যান্সারের প্রথম ধাপ। তাহলে এখান থেকে আপনাকে সেরে যেতে হবে, সুস্থ হতে হবে, না হলে ওটা ক্যান্সার হবেই, গ্যারান্টি সহকারে। আলসার কি? একটা ঘা, ঘাটা যখনই পচন ধরে যাবে ক্যান্সার হয়ে গেল, 4th স্টেজ। ওই রোগী আর খেতে পারবে না, পটির সাথে রক্ত আসতে থাকবে, বমির সাথে রক্ত আসতে থাকবে, তীব্র যন্ত্রণা হতে থাকবে, তারপর একদিন হার্ট ফেল হয়ে গেল গল্প। কোথায় অপারেশন করব? পাকস্থলী কেটে বাদ দিয়ে দেবো নাকি? ওইভাবে বাঁচিয়ে রাখা যাবে রোগীটাকে? ওগুলোকে গিনিপিক ট্রিটমেন্ট বলা হয়। দেখি যা ততদিন বেঁচে থাকে, কয়েক লক্ষ টাকা খরচা করে 2 সপ্তাহ বাঁচিয়ে রাখার জন্য, তো গিনিপিক ট্রিটমেন্ট এটাকে বলি আমরা। দরকার নেই তো ওষুধ, মেডিসিন, ওই জায়গায় মেডিসিন ছাড়া আর কিচ্ছু কাজ করবে না। ওই মেডিসিনেই যতদিন ভালো রাখে দেওয়া যায়, সিম্পটোম্যাটিক ট্রিটমেন্ট। ক্লিয়ার? তাহলে এই দীর্ঘদিন ধরে অ্যান্টাসিড খাওয়া বন্ধ করুন, খাবেন না। আচ্ছা, আর একটা ঘোষণা করে রাখি আপনাদের,
যে আমাদের 14 তারিখ অবধি তো একজনের সাথে আরেকজনের ফ্রি ছিলই, তো 14 তারিখ সরস্বতী পুজোর দিন পড়েছে, এবার তার সাথে আবার বিশ্ব ভ্যালেন্টাইন ডেজ সব একসঙ্গে পড়ে গেছে। ওই দিনটা আমি অ্যাভেলেবেল থাকছি না, বাড়িতে সরস্বতী পুজো থাকে আমার। তো সেই ব্যাপারে বলে দিই, ওই দিনটা তো যেহেতু আপনাদের সঙ্গে আর দেখা হচ্ছে না, বৃহস্পতিবারটাও পড়ে গেছে আমার বাইরের ডিস্ট্রিক্ট চেম্বারের দিন, তাই এই দুটো দিন ছুটি থেকে যাওয়ায় এই দুটো দিনের অফারটা আমরা এই সপ্তাহটা পুরোটা মানে আগের রবিবার অবধি এক্সটেনশন করে দিচ্ছি আপনাদের। নেক্সট সানডে অবধি এক্সটেনশন থাকলো, এই একটা ফিজে দুজন দেখানো, কোনো অসুবিধা নেই। আমি তো বারবার বলেছি যে না, ফিজের টাকা নিয়ে সংসার চালানোর জন্য ডাক্তারি করতে আসেনি। তাহলে এই ফ্রি ক্যাম্পিং, একজনের একটা ফিজে 3 জন দেখান, এগুলো এমনি করতে দিই না। না, ওই যে বলে দিয়েছে ওই 3,000 3,500 ফিজ, ওইরকম ডাক্তারি যেন কোনোদিন না করতে হয়, ভগবানের কাছে আমার প্রার্থনা। ওর আগে যেন চলে যায় চিত্রগুপ্তের কাছে, ঠিক, তারপর তো আমাদের ডিপার্টমেন্ট চেঞ্জ হয়। তো সেই জায়গায় আপনাদের জানিয়ে রাখলাম যে যেহেতু মাঝখানে দুটো দিন ছুটি পড়ে গেছে, তাই আগামীকাল লাস্ট ডেট থাকছে একজনের সাথে আরেকজনের ফ্রিয়ের। আগামীকাল যতজন নাম লিখেছেন বাড়ির সবাইকে নিয়ে চলে আসুন, সরস্বতী পুজোর আগের দিন, ভালো লাগবে আপনারও আমারও। আর এই পরের দুটো দিনও তো আপনাদের অফারের মধ্যেই ছিল, যেহেতু দুটো দিন আমি আপনাদের সাথে উপস্থিত থাকতে পারছি না বলে এই সপ্তাহের আগামী রবিবার অবধি এটা এক্সটেন্ড করা থাকলো। তো আসতে পারেন, একজনের সাথে আরেকজনের দেখানো ফ্রি থাকছে, কেমন? কোনো অসুবিধা নেই। তাহলে আমরা আবার ফিরে আসি। বিলিরুবিন টু হাই, জন্ডিস যদি প্রচুর বেড়ে যায়, জন্ডিস সবসময় বেড়ে গেলেই তবু একটা লেভেল বলে দিই, 8, 10 ইত্যাদি আমরা লিভার সিরোসিস বলতে পারি। যখন তারপর রান করতে থাকে তখন যে ওটা লিভার ক্যান্সার, বিনা টেস্টেই সিমটম আরো কিছু দেখে বুঝে নেওয়া যায়। সবসময় টেস্ট করবেন না, টেস্টটা সেকেন্ডারি, পরে যখন ডাক্তার কনফার্ম না হবে। তবে আমরা তো সিমটোমেটিক বাহ্যিক এক্সটার্নাল সিমটম দেখে আমাদের রোগকে চেনার জন্য আমাদের এই আয়ুর্বেদ। আগেকারের দিনে এত ডায়াগনস্টিক সেন্টার ছিল না বাবা, এই ল্যাব ওই ল্যাব ওই ল্যাব, এত ল্যাবরেটরি ছিল না। তা আগেকারের দিনে ডাক্তারবাবুরা মানে আয়ুর্বেদিক ডক্টররা রুগীকে দেখে, নাড়ি দেখে, জিভ দেখে, চোখ দেখে, তার ভেতরের কথা শুনে ধরে নিতে পারত। তো সেই শিক্ষাটা আয়ুর্বেদিক মতে এখনো আছে। তা আমাদের এই এক্সটার্নাল সিমটম দেখে, রুগীর বক্তব্য শুনে, রিপোর্টিং শুনে, যার জন্য সদ্য রুগীকে দরকার হয় অনেক সময়। যারা অনলাইনে দেখেন, রুগী কথা বলে না, অন্য কেউ কথা বলে না, আমাকে ভিডিওতে দেখতে হবে না, আপনাকেও দেখতে হবে না, আপনি ঠিকঠাকভাবে বলুন আপনার কি কষ্ট হচ্ছে, এইটা অনেক বড় ব্যাপার। এতেই সিমটম অনেক ধরা পড়ে যায় আমাদের কাছে। সবসময় দেখবেন আমি অনেক টেস্ট লিখি, আপনাদের লাগে না, আমার কয়েকটা লাগে, একটা কি দুটো, যার এক্সরে নেই একটু এক্সরে করে আনতে বলি, ইউএসজি যেখানে দরকার, আপনারা টিভির পর্দাতেও শুনেছেন, একটা কি দুটো কি তিনটে ম্যাক্সিমাম ব্লাড টেস্ট বোধহয়, ম্যাক্সিমাম। এর বাইরে বোধহয় একটা দিলেই আমার হয়ে যায়, লাগে না আমার। ওই অত ব্লাড টেস্ট করে রক্তের টেস্টে না, ঘরের গিন্নির নেকলেস করানো মানে ওটা গলায় দড়ি দেওয়া হলো। ওই ডাক্তারই যেন আমাকে না করতে হয়, যেটা প্রয়োজন সেটাই। আপনি গেছেন অস্টিও আর্থারাইটিস, আপনার হাঁটুতে ব্যথা, আপনাকে থাইরয়েড, আপনার সুগার, HbA1c, HLA-B27, মানে যত গোষ্ঠীর টেস্ট ছিল সব দিয়ে দিয়েছে। কত হলো? 10,000 টাকা টেস্ট হয়ে গেছে। স্যার হয়েছে কি, আমার ক্যান্সার হয়ে গেল নাকি হাঁটুতে? না না, এগুলো করতে হয়, এগুলো না করলে হবে না, নাহলে প্রেসক্রিপশন করা যাবে না, এইসব ব্যাপার। তো এই বিজনেস এটা পরিষ্কার, আমি যাচ্ছি না ওতে, এসব বললেও হবে না আবার। তবে যেটা নিডস, যেটা দরকার, প্রয়োজন, সেটা প্রয়োজন, ওইটুকু করে দেবেন, তাতেই হয়। আমার কোনো ফ্যাসিনেশন নেই এখান থেকেই করিয়ে আনুন, ওখানে সোনার ছুঁচ দিয়ে টেস্ট করানো হয়, নিডিলগুলো রক্ত নেওয়া হয় সোনার পাত্রে, আমার ল্যাব মানে সোনা দিয়ে সব মোড়ানো, না ওই ব্যাপার নেই। ভালো কোনো NABL লাইসেন্স আছে, সেরকম একটা ভালো এস্টাবলিশড স্ট্যান্ডার্ড ডায়াগনস্টিক সেন্টার হলেই হলো, ঠিক আছে? তাহলে বিলিরুবিন যখন 10-এর উপরে যেতে শুরু করবে, লিভার ক্যান্সারের দিকে যাচ্ছে, ওটা ডেফিনেট। সিরোসিস 7, 8, 10 অবধি টানবে, তারপর ডাক্তারের কাছে যায়, মোটামুটি ওর মধ্যে রাখে।
কন্ট্রোলে রাখা যায়। তাহলে যখন 2, 3, 4, 5 বিলিরুবিন বাড়ছে, আপনি টেস্ট করবেন না? আপনি লিভার সিরোসিসের জন্য ডাক্তার দেখালে আপনি লিভার ক্যান্সার হচ্ছে কিনা সেটা জানবেন না? তাহলে সেখান থেকে জানা পড়লেও তো মানুষটাকে অনেক দিন বাঁচিয়ে রাখা যায়। এইগুলোই তো বিগিনিং স্টেজ, প্রথম স্টেজ বলে। আমি তো এই সিমটমগুলোই বারবার আপনাদের বলছি যে এই সিমটমগুলো মাথায় রাখুন। হলুদ পেচ্ছাপ হচ্ছে, চোখ হলুদ হয়ে যাচ্ছে, খেতে ইচ্ছা করছে না, বমি বমি ভাব হচ্ছে, দিনের পর দিন ওজন কমে যাচ্ছে, আপনার ক্যান্সার হলেই হতে পারে। তো সিমটম বলছে তো, শুধু জন্ডিস হলে এই সমস্ত সিমটম আসে না। তাহলে আপনি ডাক্তার তারপরেও দেখাবেন না? তারপরেও গেতমো করে ঢেঁটার মতো বাড়িতে পড়ে থাকবেন আপনি? আর শেষ সময় তখন কথা বলতে পারছেন না, শ্বাস নিতে পারছেন না, ডাক্তারবাবুর হাতে পায়ে ধরে ঘাড়ে উঠবেন, মাসাই দেন স্যার, যা টাকা লাগিয়ে দেব। এইসবগুলো করবেন না প্লিজ। ডাক্তারই করি, তন্ত্রমন্ত্র করি না বসে। এখন তো সব তাবিজ কবজ করে দিয়ে আপনাদের সব রোগ সারিয়ে যায়, আমি বলে দিই ভুল। কোন শিক্ষিত অ্যাস্ট্রোলজার হলে সে এই সমস্ত বলবে না, কারণ মেডিকেল ব্যাপার তো এটা আলাদা আলাদা সায়েন্স। তো তাহলে আপনি ডাক্তারের কাছে যাবেন না, আপনি তন্ত্রমন্ত্র করতে যাচ্ছেন, তাবিজ কবজ দিয়ে আপনার রোগ সারিয়ে দেবে। তাতে যার রাগ হয় হবে। খুব পরিষ্কার বলি, এইভাবেই 24 বছর কাটিয়ে দিয়েছি, খুব একটা খারাপ জায়গায় নেই এখনো। ঠিক? তাহলে এই সিমটমগুলো বোঝার চেষ্টা করবেন। যেখানে যাবার দরকার যে ডাক্তারের কাছে, সেই জায়গাটায় পৌঁছান, এটাই বারবার বোঝাতে চাইছি। রসগোল্লার দরকার, মিষ্টি দোকানে যান, মুদিখানা দোকানে গিয়ে খোঁজ করবেন না প্লিজ। আচ্ছা, আর একটা ঘোষণা করে দিই। সুন্দর দিন আসে, আগামীকাল আপনার সঙ্গে দেখা হবে কি জানি না, আগামীকাল তো চেম্বারে। তো কালকে যারা আসছেন, কালকের জন্য একজনের সঙ্গে তো আর একজন ফ্রি আছে। আমিও দেখতে চাইছি সরস্বতী পুজোর আগে আপনাদের সাথেও দেখা হোক, কারণ আপনারা জানেন আমার আপনাদের সঙ্গে দেখা করতে, কথা বলতে ভালো লাগে। আর আমার স্টুডেন্টসদের জন্য তো একদম ছাড় দেওয়া আছে, তারা আমার সঙ্গে দেখা করতে গেলে কোনো ফিজ নয়, এমনি তোমরা এসে বাবা দেখা করে যাও। ছেলে মেয়ে সকলের জন্য অলওয়েজ ওয়েলকাম। আমার হসপিটাল বলো, চেম্বারেই বলো, কোনো ফিজ লাগবে না। আর বাকি যারা আছে দিনমজুর খেটে খাওয়া, তাদের জন্য না, আমার পুরো ফিজটাও নিচ্ছি না, একটা ফিজের সঙ্গে আর একটা ফিজ ফ্রি, মানে আরেকটা মানুষকে দেখাতে পারছেন। তাহলে জোড়ায় চলে আসুন, হর আর পার্বতী দুজনে মিলে হাত ধরে চলে আসুন। কাছেই ভ্যালেন্টাইন ডে। দেশের সব ছেলে মেয়েরা ভ্যালেন্টাইন ডে করবে, আর আপনারা কেন করবেন না? না, আমরা আগেকারের মানুষ, আবার ওই আগেকারের মানুষ। মনটাকে তরজা রাখুন। রোজ সকালবেলা চান করার সময় একবার করে গান, আবি তো मैं জওয়ান হুঁ, আবি তো मैं জওয়ান হুঁ। মনটাকে চাঙ্গা রাখুন না। তাই গিন্নির হাত ধরে চলে আসুন চেম্বারে। আর একটু গল্পও তো হবে, দুটো মনের কথাও তো হবে। সেই রকম কথা বলারও তো মানুষটা দরকার না কি? আমি তো খুঁজছি সেরকম একটা মানুষ, পাচ্ছি না। তাই আসুন, আপনাদের নিমন্ত্রণ রইল। আগামীকাল শিশিরকুঞ্জে আছি, নিচে নাম্বার দেওয়া আছে, ফোন করুন, নাম লিখিয়ে দিন। শুধু পেশেন্ট ডাক্তার রিলেশন কেন, আত্মীয়তাও তো হয়। আমার 24 বছর ধরে এটাই হ্যাবিট। আমার পেশেন্টরা আমার পেশেন্ট নয়, শুধু আমার আত্মীয়। হ্যাঁ, পেশেন্টদের সঙ্গে এত বছরের কোন কালে দেখিয়ে গেছে, এখনো তাদের সঙ্গে সেই সম্পর্কটা আছে। থাক, আজ আছি কাল নেই, কি হবে মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে? এইটুকুর জন্যই তো বেঁচে থাকা। সম্পর্কে যদি ছেড়ে দিলাম, তাহলে আর কিসের জন্য বেঁচে আছেন, কিসের টানে? ঠিক? কারণ আজকে যে টপিকটা শুরু করেছি, ক্যান্সার, ইটস এ ভাস্ট টপিক, ইট হ্যাজ নো এনি এন্ডিং। শেষ বলে কিছু নেই এটার। আর তাই দিনের পর দিন আমি আপনাদের একটু একটু করে শেখাতে থাকবো। আজকে অনেকগুলো জায়গা শেখালাম। আবার যাই হোক, আজকে সময় নেই, বিদায় নিতে হচ্ছে। সবাই ভীষণ ভালো থাকুন, শুভরাত্রি।